হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো বছর শেষে আরো একটা নতুন গল্প চলে আসলো। তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো আমরা ভেবেছিলাম এই চ্যানেলটা 2023 সালের মধ্যে 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবো, বাট এখনো হয়নি। 3000 এখনো বাকি আছে, 2,97,000 হয়ে আছে। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন, তো আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ওই কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার সাথে একই বিছানায় বসতে? তুমি তো আমার বউ, আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার পাশে বসার। আসছো কেন? বউ? কে তোর বউ? কেন তুমি? তুই ভাবলি কি করে আমি তোর মতো একটা ফকিন্নির বাচ্চাকে আমার স্বামী হিসেবে মানবো? তাহলে আমাকে বিয়ে করলে কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের প্রতিশোধ? তুই ভার্সিটির আমার সাথে যা করেছিলি তার জন্য তো তোকে শাস্তি দেয়া হয়নি, তাই প্রতিশোধ নিলাম। তারপরে তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ এখনো নিলাম কোথায়? সামনে দেখবি তোর সাথে আমি কি কি করি। এখন চুপচাপ নিচে গিয়ে শুয়ে পড়, আর একটা কথাও বলবি না। আমি এখন ঘুমাবো। কি আর করার, বড়লোকের মেয়েকে বিয়ে করলে যা হয় আর কি, তাই হলো আমার সাথে। আপনারা হয়তো ভাবছেন কি হলো আমার সাথে। চলুন তাহলে আপনাদের শুরু থেকেই বলি। সোহেল, যখন আমি 10ম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যায়। আমরা মধ্যবিত্ত পরিবার ছিলাম, আর বাবাই আমাদের সংসার চালাতো। তাই বাবার মৃত্যুর পর আমাদের খারাপ দিন শুরু হয়ে গেল। বাবার মৃত্যুর পর মা অন্যের বাড়িতে কাজ করে আমাদের 2 ভাই বোনকে বড় করতে লাগলো। বাবার মৃত্যুর সময় আমার ছোট বোনটা মাত্র 5 বছরের। আমাদের এমন অবস্থা দেখে আমি পড়ালেখা ছেড়ে কোনো কাজ করতে চেয়েছিলাম, কিন্তু মা আমাকে পড়ালেখা ছাড়তে দেয়নি। মা সেদিন বলেছিল, যত কষ্টই হোক না কেন পড়ালেখা কখনো ছাড়বি না। পড়ালেখা করে বড় হলে আর আমাদের দুঃখ থাকবে না। তাই পড়ালেখার পাশাপাশি আমি কিছু কাজও করতাম, যাতে মাকে একটু কম কষ্ট করতে হয়। দেখতে দেখতে আমি ইন্টার শেষ করে ভার্সিটিতে ভর্তি হলাম। ভার্সিটিতে প্রথম দিন আমি আমার ক্লাসে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে কোথা থেকে যাবি একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা খেলো। ওই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ধাক্কা মারলি কেন? না, আমি তো ধাক্কা মারিনি, আপনি তো আমাকে ধাক্কা মারলেন। কত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস! দেখে তো মনে হয় কোন খ্যাতের থেকে উঠে এসছিস। দেখেন, ভালো মতো কথা বলুন। বলবো না। কি করবি তুই? আপনাকে দেখে তো মনে হয় আপনি কোনো বড়লোক ঘরের মেয়ে, কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে না আপনি কোনো সভ্য ঘরের মেয়ে। কি? তুই আমাকে অসভ্য বললি? ঠাস ঠাস করে দিলাম। সে কখন থেকে দেখছি আপনি বিনা কারণে আমাকে মেরে যাচ্ছেন। আমি আপনাকে কিছু বলছি না দেখে আপনার যা ইচ্ছে আপনি আমার সাথে তাই করতে পারেন না কিন্তু। তোর কত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? বেশ করেছি, মেরেছি, দরকার পড়লে আরো মারবো। তোকে আমি দেখে নিব। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। আমি ইউনিভার্সিটিতেই আছি, যত ইচ্ছে দেখে নিয়ে আন। মেয়েটা আমার সামনে থেকে চলে গেল। আমিও আমার ক্লাস খুঁজে আমার ক্লাসে চলে আসলাম। আমার ক্লাসে এসে আমি বসে রয়েছি, সবাই আমাকে দেখে হাসছে। তারা কেন হাসছে তা আমিও জানি। তারা হাসছে কারণ আমার পোশাক দেখে। এখানে যারা আছে সবাই বড় লোক, সবাই ভালো ভালো পোশাক পরে এসেছে, কিন্তু আমি তো ওদের মতো বড় লোক না, তাই আমি সাধারণ পোশাকই পরে এসেছি। আমি ক্লাসে ঢুকে একজনের পাশে বসতে, সে নাক ধরে এমন ভাব করলো যে আমার শরীর থেকে হয়তো দুর্গন্ধ বের হচ্ছে। সে নাক ধরে অন্য সিটে গিয়ে বসলো, আর বলতে বলতে গেল, কোথা থেকে খ্যাপতে এসছে রে। ছেলেটির কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি মাথা নিচু করে বসে রইলাম। তাছাড়া আমি আবার কি করব? আমি তো ওদের মতো বড় লোক না যে ওদের কথার উল্টো জবাব দেব। একটু পর ওই মেয়েটি আমাদের ক্লাসে ঢুকলো। ক্লাসে আমাকে দেখে মেয়েটির অনেক রাগ হলো। সেটা মেয়েটির চেহারা আর চোখ দেখেই বোঝা যাচ্ছে, কারণ মেয়েটির চোখ আর চেহারা লাল হয়ে আছে। ক্লাসে সকল বেঞ্চে সবাই বসে পড়েছে, শুধু আমার বেঞ্চটি খালি ছিল। তাই মেয়েটি আমার পাশে এসে বসলো। একটু পরে ক্লাসে স্যার আসলো। মেয়েটি আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তার
জুতো দিয়ে আমার পায়ে পাড়া দিল। ব্যথায় আমি চিৎকার করে উঠলাম। আবার চিৎকার শুনে একজন জিজ্ঞাসা করলো, সে কি খুললো? ক্লাসের সবাই হাসতে শুরু করলো। তাদের সাথে মেয়েটিও হাসতে লাগলো। আর আমি মাথা নিচু করে বসে রইলাম। আমার যে কোনো কিছু বলার অধিকার নেই, কারণ আমি গরিব। আমি মাথা নিচু করে ক্লাস করতে লাগলাম। স্যার একে একে সবার পরিচয় জানতে চাইলো। তখন জানতে পারলাম মেয়েটির নাম আরোহী। ক্লাস শেষ করে যখন বের হয়ে আসছিলাম তখন আবার আরোহীর সাথে ধাক্কা লাগে। ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? সব সময় শুধু আমার গায়ের উপরে এসে পড়িস কেন? আরে তুই বুঝিস না কেন ও এমন করে? কেন রে? যাতে তোর থেকে টাকা নিতে পারে। তোকে তো বড় লোক দেখেছে। তুই একদম ঠিক বলেছিস। এইসব ফকিন্নির বাচ্চারা বড়লোক মেয়েদের দেখলেই তাদের পেছনে পেছনে ছুটে। বাবা মা মনে হয় কিছু শেখায় নাই। শিখেছ তো কিভাবে বড় লোকদের থেকে টাকা চাইতে হয়। হা 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 হা। দেখেন, আমাকে যা কিছু বলার বলেন, কিন্তু আমার মা বাবার বিষয়ে কিছু বলবেন না। তাছাড়া তখন আর এখন আমি আপনাকে ধাক্কা দিইনি, আপনি নিজেই আমার শরীরে এসে পড়েছেন। কথাটা বলেই আমি চলে আসলাম। বাবা, খ্যাতের মুখ থেকে তো দেখি কথাও বের হয়। আরে দেখে ছোট লোক মনে হলে কি হবে? কথার ভারে মনে হয় কোন বড়লোকের ছেলে। ঠিক বলেছিস, দেখে তো মনে হচ্ছে মন ভরা অনেক দিমাগ। ওর দেমাগ যদি আমি মাটিতে না মিশিয়ে দিয়েছি তাহলে আমার নামও আরোহী না। তুই ওর সাথে কি করবি? দেখতে থাক কি করি। আচ্ছা। তারপর আরোহী ওর গাড়িতে করে বাড়িতে চলে গেল। আমিও আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে রইলাম, কারণ আমি আমার পিচ্ছি বোনটাকে ছাড়া কখনো খাবার খাই না। পিচ্ছিটাও আমাকে ছাড়া কখনো খাবার খায় না। আমার বোনের নাম শ্রেয়া। পিচ্ছিটা স্কুল থেকে আসার পর একই সাথে খেতে বসলাম। খাওয়ার মতো তেমন কিছুই নেই, শুধু ভাত, আলু ভর্তা আর ডাল। খাবার খাওয়ার সময় দেখলাম পিচ্ছিটার মনটা খারাপ। কি রে, মন খারাপ কেন? হ্যাঁ, কি হয়েছে? স্যার বকছে কেন? স্কুলের বেতন দিতে হবে কিন্তু মা এখনো আমাকে টাকা দেয়নি। ও, আর কতদিন সময় আছে? 2 দিন। মা, তুমি আমাকে বলবে না ও স্কুলে বেতন দিতে বলেছে? তোর তো এখন কত টাকায় লাগে, তাই ভাবলাম তোকে বলে কষ্ট দেব কেন, আমি টাকা দিয়ে দেব। কিন্তু যাদের বাড়িতে কাজ করি তারা মাসের শেষ হয় নাই, দেখ আমাকেও এখনো টাকা দিচ্ছে না। তাই কি? আমাকে তো একবার বলবে কত টাকা লাগবে। 5,000 টাকা। এত টাকা কেন? অনেক মাসের টাকা দেওয়া হয় নাই, তাই জমা হতে হতে এত টাকা হয়ে গেছে। ভাইয়া, স্যার বলেছে 2 দিনের মধ্যে টাকা না দিলে আমাকে স্কুল থেকে বের করে দিবে। তুই চিন্তা করিস না, আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে এনে দেবো। আচ্ছা। খাবার খেয়ে উঠে গিয়ে ঘরে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম এতগুলো টাকা দিয়ে কী করে জোগাড় করবো। যেখানে ছাত্র পড়ায় সেখান থেকেও তো টাকা এখন দেবে না। এখন মাত্র মাসের 15 দিন হয়েছে। কি করবো মাথায় কিছুই আসছে না। বোনের স্কুলে টাকাগুলো না দিলেও তো হবে না। এইসব ভাবতে ভাবতে ছাত্র পড়াতে চলে গেলাম। ছাত্র পড়িয়ে যখন ফিরছিলাম তখন ভাবলাম একটা রিক্সা নিয়ে বের হলেও তো কিছুটা আয় হবে। সেইগুলো আর মার কাছে যদি কিছু টাকা থাকে সেইগুলো মিলিয়ে এই যাত্রায় পিচ্ছিটা স্কুলের বেতনটা দিতে পারবো। যা ভাবা সেই কাজ। একটা পরিচিত কাকার কাছ থেকে একটা রিক্সা ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম। কাকার বাসা আমাদের বাসার পাশেই। তিনি সবাইকে রিক্সা ভাড়াতে চালাতে দেয়। আমি রাত 12টা পর্যন্ত রিক্সা চালিয়ে বাড়িতে আসলাম। কি রে, এত সময় কোথায় ছিলি? জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছিল। একটা নতুন কাজ পেয়েছি, সেটা করতে করতে তো দেরি হয়ে গেছে। কি কাজ? সেটা তোমায় জানতে হবে না। এখন বলো, শ্রেয়া খেয়েছে? ওই কি তোকে ছাড়া কখনো খাই? কোথায় ও? দেখ, ঘরে তোর ওপর রাগ করে বসে রয়েছে, তুই ওকে নিয়ে খেতে আয়। আচ্ছা, আমি ওকে নিয়ে খেতে আসছি। আমি ঘরে গেলাম। কিরে,
খাসনি কেন? কিরে কথা বল। তোমার সাথে কোনো কথা নেই। কেন? তুমি এত সময় কোথায় ছিলে জানো? আমার কত খিদে লেগেছে। তো স্কুলের টাকা জোগাড় করতে গিয়েছিলাম, আর খিদে লেগেছিল, খেয়ে নিতি। তুমি জানো না আমি তোমাকে ছেড়ে কখনো খাই না। নে হয়েছে হয়েছে, এখন কান্না বন্ধ কর। আমার অনেক খিদে লেগেছে, চল খেতে যাই। আচ্ছা চলো। তারপর পিচিটাকে সাথে করে নিয়ে খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে একটু ঘুমিয়ে পড়লাম। পরের দিন প্রতিদিনের থেকে আজকে একটু বেশি সকালে উঠলাম। সকালে উঠে রিক্সাটা নিয়ে কিছু সময় চালিয়ে বাসায় এসে তৈরি হয়ে ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে যেতেই দেখলাম আরোহী ওর বন্ধু বান্ধবীদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। আমি আমার মতো ক্লাসে চলে আসতে লাগলাম।